অবস্থানগত এবং পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় অপরাধ বিজ্ঞানের ভাষায় এখানে একটি জটিল পরিবেশ বিরাজমান। স্থানীয় 25 লক্ষ অধিবাসীদের সাথে সারা দেশের বাকি 63 জেলার প্রায় 25 থেকে 30 লক্ষ শ্রমজীবী মানুষ এখানে বসবাস করে। গাজীপুরে জিএমপি এলাকায় ছোট বড় প্রায় 4000 গার্মেন্টস ও অন্যান্য ইন্ডাস্ট্রিজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ব্যবসা, অ্যাক্সেসরিজ সাপ্লাই, ঝুট, স্ক্র্যাপ ব্যবসা ইত্যাদি অপ্রাতিষ্ঠানিক ব্যবসার সহজলভ্যতার কারণে এখানে বিশেষ ধরনের অপরাধ প্রবণতা লক্ষণীয়। এখানে মাদকের অত্যন্ত প্রকোপ রয়েছে। এই মাদক ইটসেলফ নিজেই একটা অপরাধ এবং এই মাদক অন্যান্য অপরাধও সৃষ্টি করছে। ছিনতাই, চুরি, পকেটমার, অপহরণ, হানি ট্র্যাপ ইত্যাদি অপরাধের প্রবণতা এখানে দেখা যায়। জায়গা জমির মূল্যবৃদ্ধি এবং রাজধানী ঢাকার সন্নিকটে থাকার কারণে জমি দখল বেদখল, নীরব চাঁদাবাজির প্রবণতা এখানে রয়েছে। এই সমস্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমি গত নভেম্বরে যোগদান করার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। গত 6 মাসে আমরা জিএমপিতে 1854টি মামলা রুজু করেছি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 20টি, ডাকাতি মামলা হয়েছে 60টি, ছিনতাই মামলা 28টি, শিদেল চুরি 16টি, অন্যান্য মাদক মামলা হয়েছে 812টি, অস্ত্র মামলা হয়েছে 60টি, অন্যান্য অপরাধে 735টি মামলা রুজু হয়েছে। এ সময়ে আমরা 3217 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আমি একটু বলে রাখি যে আমি ছিনতাই গ্রেপ্তারের এখানে সংখ্যাটা কম মনে হয় 28, কিন্তু ছিনতাইকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। ছিনতাই হাতে নাতে যেটা ধরা হয় সেটা আমরা দ্রুত বিচারে আইনে মামলা নেই। অস্ত্রসহ যেটা ধরা হয় সেটা আমরা অস্ত্র মামলায় নেই, এবং প্রস্তুতিকালীন যদি ধরা হয় তা সেখানে আমরা ডাকাতির প্রস্তুতি মামলায় নেই। এভাবে আমরা 28টি ছিনতাই মামলায় 46 জন, 60টি ডাকাতি মামলায় 23 জন, 57টি ডাকাতির প্রস্তুতির মামলা, বেসিক্যালি অধিকাংশ ছিনতাই 354 জন, 60টি অস্ত্র মামলায় 377 জন। এটার অধিকাংশই হচ্ছে 8-10টি ছাড়া অধিকাংশই হচ্ছে ছিনতাই, এবং 812টি মাদক মামলায় 988 জন মাদক ব্যবসায়ী। এছাড়া জিএমপি অ্যাক্টে বিভিন্ন ছোটোখাটো অপরাধে আমরা প্রসিকিউশন দেই, সেখানে 911 জন মাদক সেবনকারীকে প্রসিকিউশন দেওয়া হয়েছে। এই সময়ে 10টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 20 রাউন্ড গুলি, 1 রাউন্ড গুলির খোসা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা গত 6 মাসে 51,560 পিস ইয়াবা ট্যাবলেট, 357 কেজি 365 গ্রাম, আমরা তার কোনো পরিচয় আমরা কনসিডারে নেব না। আমাদের কনসিডারেশন হচ্ছে সে একজন অপরাধী, সে যে অপরাধ করছে সেই অপরাধের যথাযথ শাস্তির জন্য আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আপনারা জানেন আমরা মাদক নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মাদকের বিস্তার এমন জটিল পরিস্থিতিতে পড়ে গেছে যে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, এবং এই মাদকের
যেরকম চাহিদা আছে একইভাবে সরবরাহ আছে, এবং এই দুইটা লাইনেই যদি আমরা কাজ না করতে পারি, সরবরাহ লাইন যদি আমরা কন্ট্রোল না করতে পারি, চাহিদাটাকেও যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে মাদক নিয়ন্ত্রণ করা আসলেই কঠিন। পাশাপাশি আর একটা ইস্যু আছে এখানে মাদকের সাথে, সেটা হচ্ছে মাদক আসক্ত। যারা ইতিমধ্যে মাদক আসক্ত হয়েছে তাদের রিহ্যাবিলিটেশনের একটা ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের পার্ট থেকে আমাদের যতটুকু করণীয় আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আপনারা জানেন গাজীপুরে ছোট বড় অনেক বস্তি রয়েছে। এখানে শ্রমজীবী মানুষ কলোনি আকারে বসবাস করে এবং মাদকের স্পট বা মাদক বিক্রয়ের জায়গার এখানে অভাব নাই, বিভিন্ন হাইড আউটের অভাব নাই। এসব কারণে মাদকটাকে আমরা যেই প্রত্যাশা নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান করছি সেরকম প্রত্যাশা আসলে পূরণ এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। আমাদের এখানে কয়েকটা আমরা বলি যে মাদকের দুর্গের মতো আছে। একটা হলো মাজার বস্তি, কেরানীটেকের বস্তি, কেরানীটেক ব্যাংকের মাঠ, এছাড়া এরশাদনগর। প্রাথমিক যে পর্যায়ে মাদকের বিরুদ্ধে অভিযান সেটা আমি মনে করি আমি অনেকটা সাকসেস। আমি এখন আপনাদের মাধ্যমে আমাদের যে সম্মানিত অধিবাসীরা আছেন গাজীপুরে তাদেরকে আহ্বান করতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের তথ্য অবশ্যই গোপন থাকবে। আপনারা যেখানে মনে করেন, আপনি যদি মনে করেন যে পুলিশ কমিশনারের সাথে সরাসরি কথা বলবেন তথ্য দিয়ে, আপনারা সেটা করতে পারেন। আপনাদের প্রত্যেকটা তথ্য এবং অভিযোগকে আমরা সম্মানের সাথে গুরুত্ব দিয়ে থাকি এবং কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে সবচেয়ে বড় শঙ্কা ছিল ছিনতাই। আপনারা জানেন যে ছিনতাইয়ের কারণে এখানে আপনাদের একজন সম্মানিত সাংবাদিকও মৃত্যুবরণ করেছেন। আমরা পরবর্তীতে শুনেছি যেটা ছিনতাইয়ের মতোই ঘটনা। আমার কাছে যেটা আছে, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, আমার কাছে যতটুকু তথ্য ছিনতাইয়ের মতো ঘটনাই ঘটেছে। এছাড়া বড় বড় অনেকগুলো ঘটনা ঘটেছে, খুনের মতো ঘটনা। তারপর আমি এখানে জয়েন করে বিশেষ করে টঙ্গীতে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের একটা বিরাট সমস্যা আছে। আপনারা জানেন যে বিআরটি প্রজেক্টটা আসলে সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ রয়ে গেছে। এখানে যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো সেখানে আলোর ব্যবস্থা নেই, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। এখানে বড় বড় ফাঁকা জায়গা আছে যেখান থেকে যে কেউ পড়ে যে জীবন নাশের সংখ্যা থাকে। এগুলো আমরা স্টাডি করে আমরা কয়েকটা সিঁড়ি আমরা স্থায়ীভাবে মানে আমাদের মতো অস্থায়ীভাবে আমরা বন্ধ করে দিয়েছি, মানুষের যাতে কষ্ট না হয় সেটা চিন্তা করে আমরা আবার দুটো জায়গা আমরা খোলা রেখেছি। সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, আমাদের পুলিশ প্রেজেন্স রেখেছি। এবং এই ঘটনার পরে এই সিঁড়ির বেসড আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ছিনতাই বা খুনের ঘটনা ঘটেনি। ছিনতাইয়ের জন্য আমরা আমাদের পুলিশি পার্সপেক্টিভে যত ধরনের কৌশল আছে সমস্ত কৌশল ব্যবহার করে আমরা প্রতিরোধের চেষ্টা করছি। আপনাদের সামনে একটা তথ্য বলতে চাই যে বেশ কিছুদিন ধরে, গত মাসখানেক ধরে আমরা এখন যত ছিনতাইকারী ধরি এটা অধিকাংশ হয় পুরনো ছিনতাইকারী, অর্থাৎ তারা আমাদের হাতে এক বা একাধিকবার অ্যারেস্ট হয়েছে আগে, এবং এই পুলিশের হাতে গ্রেপ্তার করা এই ছিনতাইকারীরা অনেকে দেখা যাচ্ছে 25-30টা মামলাও আছে, আবার জামিন পেয়ে বের হয়ে আবার একই অপরাধে জড়িত। তো যেহেতু এখন অধিকাংশ পাওয়া যাচ্ছে যে পুরনো গ্রেপ্তার,
আমরা মোটামুটি অ্যানালাইসিস করে দেখেছি যে ছিনতাইয়ের সাথে জড়িত যত লোক আছে তার একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি, এবং আমরা থানা ওয়াইজ আমরা একটা তালিকার মতো করব। আমরা এখন ছবি সহ প্রত্যেকের অধিকাংশের ছবি আমাদের কাছে আছে, করে তারপরে আমরা এগুলো নিয়ে ভবিষ্যতে কী করণীয় আছে সেটা আমরা স্ট্র্যাটেজি ঠিক করব। এছাড়া অন্যান্য অপরাধ মধ্যে একটা ছিল অপহরণ। বিশেষ করে গার্মেন্টস শিল্প থেকে যে সমস্ত ম্যানেজমেন্টের যে সমস্ত লোকজন অফিস শেষে বাড়ি যেত তাদেরকে মাইক্রোবাস অথবা প্রাইভেট কারে তুলে তাদেরকে নির্যাতন করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা আদায় করা, অনেক সময় ভাওয়াল ফরেস্টের মধ্যে নিয়েও নির্যাতন করত। তো আমাদের অ্যাক্টিভিটিসের কারণে আমরা অসংখ্য এরকম গ্রুপকে আমরা অ্যারেস্ট করেছি, এবং এখন এই অপহরণ এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে এখন আর রিপোর্ট হচ্ছে না, খুবই কম। যেটা হচ্ছে তার মানে আমরা এটা সাকসেসফুলি কন্ট্রোল করতে পেরেছি। কোনো অপরাধী 100% স্টপ করা যায় না, এটা আপনারা জানেন। হানি ট্র্যাপের একটা প্রবণতা এখানে ছিল, আমরা অনেক হানি ট্র্যাপকারীকে ধরেছি বিভিন্ন জায়গায়। এটাও এখন আমাদের নলেজ পর্যন্ত আসে না। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে দয়া করে সরবরাহ করবেন। এখানে একটা প্রবণতা ছিল, বেয়ারিশ লাশ পেতাম আমরা এক সময়, বিশেষ করে পুবাইল এবং আমাদের ভাওয়াল ফরেস্টের আশেপাশে বিভিন্ন জায়গায়। আমরা আমাদের আমি যোগদান করার পরে এটা ক্রমান্বয়ে কমে এখন আমরা আসলে ওই বেয়ারিশ লাশ আমরা এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি এখানে জয়েন করে সবগুলো থানার যে মোবাইল আমরা যেটা করি প্রতিরোধমূলক কাজ, সেই মোবাইল স্কিম আমরা রিঅ্যারেঞ্জ করেছি এবং এটা সংখ্যা অনেক বাড়িয়েছি। এটা এখন আপনারা রাত্রিবেলা আমাদের মোবাইল আমাদের জিএমপি এলাকায় প্রায় 49টা মোবাইল আমাদের এখানে চলে, ঠিক আছে? তো 49টা, আগে কিন্তু এতটা ছিল না। এটার ফলাফলে আমি মনে করি যে এই কারণে আমাদের এখানে তারা নিরাপদ বোধ করছে না। এছাড়া আপনারা জানেন আমরা স্থায়ীভাবে চেকপোস্ট করার জন্য আমরা অনেকগুলো স্পট ঠিক করেছি। আমরা এই মুহূর্তে 5টা, তাই তো না? 5টা আমরা বলছি স্থায়ী চেকপোস্ট। আমরা বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত এই চেকপোস্ট চালু আছে। আর আমরা 21টা প্লেস আমরা চিহ্নিত করেছি। আমরা 3টা ধাপ করেছি, এখন 5টা স্থায়ী। এরপরে যদি অপরাধের প্রবণতা আরও বাড়ে তাহলে আমরা 9টা যদি চেকপোস্ট করি, তাহলে মোটামুটি চেকপোস্টগুলো ঠিকভাবে কাজ করলে অপরাধ কন্ট্রোল হবে বলে আমি আশা করি। আর একদম টোটাল সিল করার জন্য আমরা 21টা স্থান নির্ধারণ করেছি। সেই 21টা স্থান যদি আমি সিল করতে পারি তাহলে এখান থেকে যে কোনো অপরাধ করে কেউ ফিরে যাওয়ার কথা না, যদি চেকপোস্টগুলো ঠিকভাবে কাজ করে। অপরাধ করে সহজে কেউ ফিরে যেতে পারবে না। তো এই কাজগুলো আমরা করেছি, আপনাদের একটু জানাচ্ছি এই কারণে যে আমাদের বিভিন্ন টুলস আমরা ইউজ করছি, নতুন টুলস ইউজ করেছি। আমাদের এখানে আরেকটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ। এখানে প্রচুর হ্যাঙ্গিং হয় এবং এই হ্যাঙ্গিংটা দেখা যাচ্ছে যে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। সারপ্রাইজিংলি এখানে শুধু অন্যান্য জায়গায় তো মহিলাদের প্রবণতা বেশি, এখানে পুরুষরাও আছে এবং সকল এইজ এখানে দেখা যাচ্ছে। ইভেন নর্মালি আমরা যেটা বলি যে ওল্ড এজ যারা থাকে তারা আত্মহত্যা সাধারণত করে না, এটা খুবই রেয়ার দেখা যায়, কিন্তু এখানে এই প্রবণতাটাও দেখা যায়।
তো আমরা কিছুটা স্টাডি করার চেষ্টা করছি, ইউডি কেসগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের একদম পুরনো যেগুলো আছে এবং নতুন যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করছি। তো এর মধ্যে আপনার আর্থিক অনটন, চাকরি হারানো, সেগুলো যেরকম পাওয়া যাচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে পারিবারিক কলহ, সেটা বেশি পাওয়া যাচ্ছে। আর কিছু পাওয়া যাচ্ছে যে এই জুয়া, অনলাইন জুয়া, এটার একটা ইফেক্ট এখানে পাওয়া যাচ্ছে। এরকম দু একটা ইনসিডেন্টস আমরা দেখেছি যে অনলাইন জুয়ায় সর্বশান্ত হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমাদের এখানে আরেকটা কালচার, সেটা হচ্ছে আমি বলি যে কিশোর গ্যাং বা গ্যাং কালচার আমাদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা আপনাদের সামনে আমরা বলতে চাই যে কিশোর গ্যাং বা অন্য কোনো গ্যাং, কোনো গ্রুপ, আমরা এটা কঠোর হাতে দমন করব। কোনোভাবেই আমরা এ ধরনের কোনো গ্যাং কালচার বরদাস্ত করব না এবং আমরা কাজও শুরু করেছি। আপনারা হয়তো কিছু কিছু টের পাচ্ছেন। অনেক সময় আমাকে অনেকে কোশ্চেন করে যে আপনি এই যে মানে জানা অপরাধী, সবাই অনেকে হয়তো জানে যে এই লোক সে মাদকের সাথে জড়িত, ঠিক আছে, বা মাদক ব্যবসা। আপনাদের কাছে যদি থাকে আমরা সেটা নিয়ে ভিন্নভাবে কাজ করব। যেটা আমরা কিছু কিছু কাজ করছি আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে মানি লন্ডারিং অ্যাক্টসের মধ্যে পড়ে। আমরা তাদের যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা অত সহজে পাওয়া যায় না, তবে আমরা চেষ্টা করছি যে স্থাবর অস্থাবর সম্পদ কী আছে এবং তার প্রকাশ্য পেশা কী। তো এই সব মিলিয়ে আমরা ক্রমান্বয়ে রিপোর্ট দিচ্ছি এবং অলরেডি আমরা এই কাজ প্রক্রিয়া শুরু করেছি। আপনারা জানেন যে এটা শুধুমাত্র সিআইডি এই মামলা করতে পারেন। তো আমরা যেটা দিচ্ছি সেটা নিয়ে তারাও একটা তদন্ত করবেন। তদন্ত করে মামলার ইনগ্রেডিয়েন্টস যখন হাতে আসবে তখন তারা মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আশা করি এরকম ঘটনা যদি আমরা করতে পারি, তারা যে অবৈধ ব্যবসার মাধ্যমে যে সমস্ত সম্পদ অর্জন করেছে সেই সম্পদ আদালতের মাধ্যমে রাষ্ট্রের খাতে কনফিসকেট হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। নাগরিকদের সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আমরা বিশ্বাস করি। আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে এখন জুলাই মাস চলছে। জুলাই মাস, আগামী মাসে আগস্ট মাস, সেখানে এই কার্যক্রম নিষিদ্ধ গ্রুপ নানা রকম কার্যক্রম, এমনকি নাশকতাও পরিচালনা করতে পারে। এখানে আপনাদের কাছে আমি যেটা চাচ্ছি, যে আপনাদের সর্বত্র সহযোগিতা চাচ্ছি। কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে তারা আপনারা আমাদেরকে জানাবেন। জনগণের সহযোগিতা ছাড়া আসলে যে একটা কার্যকর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেয়া প্রায় অসম্ভব। তো আপনাদের মাধ্যমে আমি সবার কাছে এই সহযোগিতা চাচ্ছি, যাতে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা স্বাভাবিক রাখতে পারি। গাজীপুর নিয়ে আমাদের যেহেতু রাজধানীর পাশে এবং এখানে নানা রকম ইস্যু তৈরি হয়ে যায় বিভিন্ন সময়, সেজন্য গাজীপুর নিয়ে সবাই একটু শঙ্কিত থাকেন, অথবা আমি বলবো সজাগ থাকেন যে গাজীপুরে কী ঘটছে না ঘটছে। তো আপনারা সম্মানিত গাজীপুরের নাগরিক, পাশাপাশি আপনারা এই আমাদের সমাজের সবচেয়ে সচেতন সাংবাদিক, সমাজের লোক। আপনাদের কাছে অনেক তথ্য থাকে,
আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়ান তাহলে আমরা আমাদের নানা রকম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা জানেন, আমাদের লোকবল কম, আমাদের অফিসার কম, আমাদের থানার সংখ্যা মাত্র 8টি, আমাদের সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা, সেখানে থানার সংখ্যা আরও বৃদ্ধি হওয়া উচিত। আমাদের অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা বলি যে আমাদের যাওয়া আসা এটা একটা সমস্যা। বিশেষ করে কাশিমপুর, কোনাবাড়ি, এইসব কিছু কিছু রিমোট জায়গা আছে, সেসব জায়গায় আসলে যাওয়া যায় না। তো এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের এবং গাজীপুরের সম্মানিত অধিবাসীদের সহযোগিতায় আমরা একটা নিরাপদ এবং শান্তিপূর্ণ নগর যাতে উপহার দিতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আপনাকে। প্রথম হলো আপনি অবৈধ পার্কিংয়ের বিষয়ে বলেছেন। এই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা সিলেট যে রাস্তার অংশ আমাদের পড়েছে, এখানে অবৈধ পার্কিংয়ের মধ্যে আপনি দেখবেন যে মানে কাভার্ড ভ্যান এগুলো বেশি রাখে, ট্রাক এগুলো রাখে, আর কোনো কোনো ক্ষেত্রে বাসও আছে। তো এই বিষয়গুলো আসলে স্থায়ী সমাধান যদি না হয়, শুধুমাত্র অস্থায়ীভাবে সরালে এটার সমাধান আমরা পাচ্ছি না। আমরা অস্থায়ীভাবে সরাই, আপনার এক্সাম্পল দেই, ধরেন দুই ঈদের সময়ে আমরা কিন্তু এই পার্কিংগুলো সরাই ফেলি, ঠিক আছে, থাকে না, পুরো রাস্তাটাকে আমরা ক্লিন রাখি, কিন্তু পরে আবার দেখেন আবার চলে আসে। তো এটার জন্য আমরা যে সংশ্লিষ্ট যে বিভিন্ন কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, কর্তৃপক্ষ এগুলো নিয়ে অ্যাওয়ার আছে। বিশেষ করে ট্রাকের জন্য একটা স্ট্যান্ড আমরা কোথায় কীভাবে করবেন ওনারা চিন্তাভাবনা করছেন। বাসের জন্য পর্যাপ্ত জায়গা সহ বাস স্ট্যান্ড, গাজীপুরে কিন্তু একটা বাস স্ট্যান্ডও ঠিকভাবে নাই, এবং ট্রাক স্ট্যান্ড, কাভার্ড ভ্যানগুলো রাখার জন্য একাধিক ট্রাক স্ট্যান্ড থাকা উচিত। তো সেগুলো নিয়ে সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা আছেন তারা কাজ করছেন, এবং ওই ধরনের জায়গা যদি পাওয়া যায় তাহলে এটা স্থায়ী সমাধান হবে। এছাড়া স্থায়ী সমাধান পাওয়া খুব টাফ। আপনি মাদকের যেটা বলছেন, আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি যে আমরা এখন বেসিক্যালি পাচ্ছি খুচরা বিক্রেতা আর মাদক সেবীদের। মাদক সেবন করাও অপরাধ, বিক্রি করাও অপরাধ। তো মাদক সেবীদের আমরা যে নিয়ে আসছি, সেটা আমরা আইন বিরুদ্ধ কাজ করছি না, ঠিক আছে। এবং এই অভিযান করতে যেয়ে আমরা যেরকম চেনা পরিচিত কিছু নাম যারা মাদকের সাথে জড়িত তাদের যেরকম নাম পাচ্ছি, এবং এর মধ্যে অচেনা নাম যেটা অনেকে জানে না সেরকম নাম আমরা পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। বাট এরা আসলে অত্যন্ত চৌকস, অত্যন্ত ধুরন্ধর। এরা এদেরকে ফলো করা খুব টাফ। তো আমরা লেগে আছি, আপনারা ক্রমান্বয়ে দেখতে পাবেন রেজাল্ট ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসলে মাদক ব্যবসায়ী কিনা পরম্পরা না নতুন, একটু যদি আমাদেরকে খোলাসা করে দিতে। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমার একটু পরামর্শই করে, আপনারা ভালো কাজ করতেছেন নিঃসন্দেহে, অপরাধের ধরনও দিন দিন চেঞ্জ হয়। আগে যে সমস্ত অপরাধ ঘটতো আর এখন যেগুলি হচ্ছে সেগুলোর মধ্যে অনেক ডিফারেন্ট। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা গেছে, আপনি হয়তো আমার সাথে একমত হবেন, চুরি যেটা ব্যাপক আকারে দেয়। তো এই ছিনতাইকারী যেরকম টাকা বেস আপনারা তৈরি করতেছেন, চোরদের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম একটা টাকা করা যায় কিনা। পাশাপাশি যারা পুরনো দাগি চোর বা নতুন যারা আছে, আবার যারা নতুন বাসা বাড়ি ভাড়া নিচ্ছে তাদের তথ্য বাড়ির মালিকরা ঠিক মতো নিচ্ছে কিনা, এটাও মনে হয় একটু নজরদারির মধ্যে আনা যায় কিনা। আপনার কাছে এটা আমার
দেরিত একটা অনুরোধের মতো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনার প্রথম যেটা বললেন যে অভিযানটা, আমাদের দেশে যে মাদকের যে র্যাকেটিয়ার, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমরা একটু চেইন আকারে যেতে চাই। ধরেন এই মাদকটা যদি দেশের বাহির থেকে আসে তো সেই পর্যন্ত আমরা যেতে চাই, কিন্তু ওরা এমন সিস্টেম ডেভেলপ করেছে যে একজন তার পূর্বের এবং পরের যাকে হ্যান্ড ওভার করে কাউকেই কেউ চেনে না, তার সম্পর্কে কিছু জানে না। একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে ওদের হয়তো কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে অথবা নাম্বার থাকে, হ্যান্ড ওভার করে চলে আসে। ঠিক আছে, এই সমস্যা আসলে সারা দেশে, যে কারণে এই মাদকটা ওটা যেহেতু এটার সাথে অর্থর একটা প্রচুর সরবরাহ আছে, সেই কারণে তারা এগুলো ডেভেলপ করতে পেরেছে। তো এই যে ফ্যামিলিটা, এটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, সেটা ওদের বাড়ি বোধহয় নরসিংদী না? হ্যাঁ, একদম খুবই একটা নিডি ফ্যামিলি। এবং এত টাকা তার কাছে থাকার কোনো কারণই নাই। তো এইটা আমরা যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে সে জাস্ট ক্যারিয়ার টাইপের আর কি। ঠিক আছে, সে জাস্ট ক্যারিয়ার, এখান থেকে এইটা এক জায়গায় সে পৌঁছায় দিত, সেখানে হয়তো সে সামান্য কিছু বেনিফিট পেত। তো সেটা যেভাবেই হোক, আপনারা জানেন আমরা সর্বতভাবে চেষ্টা করছি। মাদকের স্বীকার করতে আমি বাধ্য যে আপনারা দেখেন এই মাদকের অভিযান আমি যেভাবে করি, সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আমি আসলে কোনো একটা নির্দিষ্ট ইউনিটকে আস্থায় নিতে পারছি না। যেমন যে কোনো একটা থানা যদি বলি, আমি অভিযান করলে ওই থানার অফিসার নিয়ে আমার অভিযান করাই কথা, যুক্তিযুক্ত। কিন্তু আমি যখন দেখতেছি যে থানার অফিসারদের নিয়ে বা থানাকে নিয়ে আমি যদি কাজ করি, কখনো ভালো রেজাল্ট পাই, কখনো ভালো রেজাল্ট পাই না। আমি তখন ডিফারেন্ট মোড ইউজ করছি। ঠিক আছে, আমি আরও নতুন স্ট্র্যাটেজি মোড ইউজ করব। আমরা আন্ডার কভারেও যাওয়ার চেষ্টা করব, যে কিভাবে এদের কাছ পর্যন্ত পৌঁছানো যায়। ঠিক আছে, কিভাবে ম্যাক্সিমাম যে ডিলারগুলো আছে, আমাদের এখন বড় টার্গেট হচ্ছে ড্রাগ ডিলার যারা আছে। আর আপনি যেটা বলছেন, আমি উল্লেখ করেছি চুরি। আমার কাছে ইদানিং একটু মনে হয় যে এই মাদকের থেকে এখানে ছিনতাই যে এত ছিল বা এত যে ছিনতাই, সেটা মূলত এই মাদকের থেকে বেশি। মাদকের টাকা যখনই তার কাছে থাকে না, তখনই সে ছিনতাইয়ে জড়িত হতো। ছিনতাইটা যেহেতু ডিফিকাল্ট হয়ে গেছে, এটা আমার ধারণা যে এরা এই পেশা শিফট করেছে। এখন এই বিশেষ করে কেবল, বিদ্যুতের কেবল, লোহা লক্কর, যেগুলো আছে, পাইপ, এগুলো চুরি করা শুরু করছে। তো এগুলো আমাদের নজরে এসেছে এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ ওটা কন্ট্রোলে চলে আসবে। কাঁচা ধারাধীন যে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের অপসহযোগী সংগঠন যুবলীগের মিছিল হয়েছিল, সেখান থেকে পুলিশকে যে হুমকি দেওয়া হয়েছিল, তাকে আসলে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? জি, আইডেন্টিফাই। তিনি কি গ্রেপ্তার আছেন? না, গ্রেপ্তার না। আমি আমাদের সঙ্গে কাজ করি। আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সময়ে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ খুলে, এমনকি আপনাদের পুলিশদেরকেও ব্ল্যাকমেল করছে। আমাদের সম্মানিত সাংবাদিক
এবং সমাজের উচ্চ শ্রেণীর যে মানুষগুলো, সুশীল সমাজের মানুষ, এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টা মনে হয় আপনি অবগত আছেন, আমাদের অনেক সিনিয়র সাংবাদিক এতে হেনস্থার শিকার হয়েছে। তো বিগত সময়ে যে আইনগুলো ছিল, ডিজিটাল নিরাপত্তা আইন, তাছাড়া সাইবার সিকিউরিটি আইন, এগুলো মনে হয় অনেকগুলাই রদ করা হয়েছে। তো এখন আমরা কি এদের কাছে বন্দী হয়ে গেলাম নাকি? মানে আমাদের উত্তরণের কোনো পথ নাই। কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় পুলিশের কাছে গিয়েও ওদেরকে নাকি পায় না, বা ওরা বিদেশ থেকে চালায়। তো এগুলো তো আসলে আমাদের মধ্যে কেউ না কেউ করে, হয়তো ঢাকা থেকে করে, নয়তো গাজীপুর থেকে করে। এরকম ভাবে এটা কিন্তু চুরি ছিনতাইয়ের চেয়ে বড় অপরাধ। কারণ আমি জনে জনে গিয়ে বলতে পারবো না যে ভাই আমি এই কাজ করি নাই, এটা আমি বুঝাইতে পারবো না। কিন্তু ওরা যখন ওই আপনার এই 1.5 লাখ 2 লাখ মানুষের একটা ফলোয়ার পেজ দিয়ে যখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তা আমাদের তো সম্ভব না যে 2 লাখ মানুষকে গিয়ে বলা যে আমি ভাই এটা করি নাই। হ্যাঁ, ওদের যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা তাদের হাতের পুতুল হয়ে যাবো। এটা হচ্ছে অন্যান্য অপরাধের চেয়ে এটা আরো বড় অপরাধ। কিন্তু যেহেতু আপনারা বলতেছেন, আপনার কাছে গিয়েছেন, আপনারা বলতেছেন যে এদেরকে পাই না বা এরা অন্য দেশ থেকে চালায়, কিন্তু আমরা জানি যে অন্য দেশ থেকে এরা চালায় না, এরা এদেশ থেকে চালায়, হয়তো অন্য দেশের ব্যবহার করে, ওই সার্ভার ব্যবহার করে বা যে কোনো একটা কিছু ব্যবহার করে। তো এর কিন্তু উত্তরের উপায়টা যদি আপনি একটু দেখেন বা আমাদের দিকে একটু টাকা দিতে ভালো হতো। থ্যাংক ইউ। হ্যাঁ, ডিজিটাল যুগের সুবিধা যেরকম আমরা নিচ্ছি, আমরা আবার অনেকগুলো অসুবিধায় পড়ছি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা আপনি উত্থাপন করলেন, এটা আসলেই একটা শঙ্কার বিষয়। তবে শুধু আমি বলি, ফেসবুকের কথা যদি আমরা বলি, মেটা, ফেসবুক নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ফেসবুকেরই শরণাপন্ন হতে হয়। একটু সময় লাগে, অনেক সময় তারা কুইক রেসপন্স করে, অনেক সময় রেসপন্স একটু ডিলে হয়, অনেক সময় রেসপন্স করে না। তো আমাদেরকে আসলে তাদেরকে চিহ্নিত করতে তাদের উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। একদম যে কাজ হচ্ছে না তা না, একদম যে কাজ করা যায় না তা না, একটু অন্যান্য বিষয়ে যেরকম কুইক করা যায়, এটা একটু ডিলেড হয়। তো এই বিষয়টা আপনি যেটা বললেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে যেটা ছিল, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা এখন বলা হচ্ছে, সেখানে কিছুটা নমনীয়তা আছে। তবে আমরা যেটা জেনেছি যে বর্তমান যে সরকার, আমার ধারণা যে তারা কিছুটা এটাকে রিভাইজ করবেন। ঠিক আছে, রিভাইজ করবেন। এই সমস্যার গভীরতা তারা উপলব্ধি করতে পেরেছেন বলে আমি যতটুকু জানি। তো তখন কিছুটা সমাধান, ভালো সমাধান আসবে। আমি মোহাম্মদ রাজাউল বারী বাবুল, সংগ্রামের স্টাফ রিপোর্টার। আসলে আমি প্রথমে মামলা করে সেটা আমরা বলি পুলিশ প্রতিবেদন, হয় চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, সেটা আমরা আদালতে উপস্থাপন করি। এই আদালতে পুলিশের পক্ষ থেকে প্রসিকিউশন ইউনিট ছিল কোর্ট পুলিশ, এখনও আছে। এই মামলাগুলো একদম শেষ পর্যন্ত একটা সময়ে পুলিশের নজরে ছিল, শেষ পর্যন্ত। অর্থাৎ মামলার ফেট কী হচ্ছে, কোন মামলা ট্রায়ালে যাচ্ছে, ট্রায়ালের কোন পর্যায়ে আছে, কোন মামলায় আপনার কি শাস্তি হলো, ঠিক আছে। এবং শাস্তি হওয়ার পরে আমরা এটাকে বলি যে একটা এফএম, অর্থাৎ যেই ফাইনাল মেমো ওই মামলার, সেটা পুলিশের কাছে আসতো। এটাই হলো নিয়ম। তো আমরা এখানে যখন দেখলাম যে একজন ছিনতাইকারী আমি ধরতেছি 25টা 30টা, একজন মাদক কারবারি ধরতেছি তার 30টা 35টা মামলা আছে, তখন আমি এগুলো নিয়ে একটু কাজ করলাম যে এই মামলাগুলো আসলে কোন পর্যায়ে আছে ট্রায়ালের। তো সেখানে যে আমার খুব সারপ্রাইজিংলি এই মামলার সম্পর্কে আমাদের ট্রেস নেওয়ার কোনো উপায় নেই, কারণ মামলাগুলো ডকেটগুলো চলে গেছে আমাদের বিজ্ঞ পিপিদের কাছে। ওনারা রাষ্ট্রের পক্ষে প্রসিকিউশনের কাজগুলো করেন।
তো এটা কিন্তু যখন এই পিপিএপিপি যখন করা হলো, আপনারা জানেন যে এটা আগে লোয়ার কোর্টগুলোতে পুলিশ করতো। যখন করা হলো তখন কিন্তু ইনিশিয়ালি ছিল যে ওনারা ডকেট পুলিশের কাছ থেকে নিবে, উনি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবার পুলিশের কাছে জমা দেবে, সেই জিনিসটা ছিল না। তা আমি যখন এই কাজটা করতে গেলাম তখন দেখলাম যে আমি কোনো তথ্যই পাচ্ছি না, ঠিক আছে, কোনোভাবেই তথ্য পাওয়া যাচ্ছে না। তারপর কিছু কিছু তথ্য আমরা নিয়ে আসছি। কেন আমি তথ্যগুলো নিচ্ছি? কারণ আমি প্রায়োরিটি করেছি, আমি 50টার মতো না 49টা 49 আমি মাদকের যারা মাদক কারবারি এটা 49টাকে চিহ্নিত করেছি। এরকম দ্রুত বিচারে 20টা যেগুলো মূলত ছিনতাইকারী, যাদের মামলা আছে 20টা 25টা 10টা 15টা। এই মামলাগুলো যাতে দ্রুত শেষ হয়। এই মামলার যদি 10টা মামলায় যদি 5টায় সাজা হয় বা 3টায় সাজা হয়, তাহলে সেটাই আমাদের লক্ষ্য, যে সাজা হলো, সাজা ভোগ করে চলে আসলো, তাহলে সে ছিনতাই থেকে বের হয়ে আসবে একটা সময় রেকটিফাইড হয়ে। সেই কাজগুলো আমরা করছি এবং এগুলো আমরা জুডিশিয়ারির সাথে আমরা সমন্বয় মিটিং করে তারাও এগ্রি করেছেন যে এগুলো প্রায়োরিটি ফিক্স করে আমরা কিছু পরীক্ষামূলকভাবে এই কাজগুলো করব দ্রুত ট্রায়াল শেষ করার জন্য। এটা কিন্তু চলমান হয়েছে। এটা আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম। আর একটা রিসেন্ট একটা বলি যে এই যে ডকেটগুলো নিয়ে ওনারা দিতেন না, অনেক ডকেট আবার হারিয়ে গেছে। বিশেষ করে 5 তারিখের পরে অনেক অ্যাডভোকেট সাহেবরা যারা বিজ্ঞ পিপি ছিলেন ওনারা নাই, তো ওনারা যেহেতু নাই পলাতক, ওই ডকেটগুলো পাওয়া যাচ্ছে না। তো এইটা আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। আপনাদের যে কোনো তথ্য আমাদের মিডিয়া ফোকাল পয়েন্টকে যদি আপনারা চান আমরা দিব। ওই সমস্ত তথ্য আমরা বলছি যে আমাদের অপারেশনাল তথ্য আমরা দিব, কিন্তু কিছু গোপন তথ্য আছে সেগুলো তো দেওয়া যাবে না। যে মামলা তদন্ত হচ্ছে, আমি যদি ওই তথ্য দেই তাহলে ওই মামলাটার আগাতে পারবে না। সে ধরনের তথ্য আমরা সাধারণত শেয়ার করি না। ওটা শেয়ার করি যখন সাকসেস হয় তারপরে, ঠিক আছে। আর আপনি যে সাংবাদিকদের যে কথাটা বললেন, আমরা এ বিষয়ে সচেতন। তবে একটা কথা আপনাদের বলি, আমি আমার কোনো সহকর্মী, আমাদের পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে থাকে, আমি কিন্তু স্পেয়ার করি না, ঠিক আছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ডিএমপিতে চাকরি করে আমাদের এখানে ছিল কনস্টেবল, তাকে ইয়াবা সহ পাওয়া গেছে 1000 ইয়াবা। আমরা কিন্তু তাকে একদম প্রথমেই তাকে ধরে আমরা জেলখানায় পাঠাচ্ছি, ঠিক আছে। আমাদের এক এএসআই, সে একটা গাড়ি চেকপোস্টে একটা গাড়ি সে আটক করেছে, সে প্রপারলি জব্দ করে নাই এবং সেটা নিয়ে সে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড মিনস হচ্ছে আমাদের ধারণা সেই গাড়িটা আত্মসাৎ করার একটা লক্ষণ আমরা পেয়েছিলাম, কাগজপত্র বানানো বা এরকম কিছু। আমরা কিন্তু তাকে আটক করে আমরা আইনের হাতে সোপর্দ করেছি। আমাদের যে কোনো সহকর্মী যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যদি জড়িত হয়ে থাকে, সেখানে বিভাগীয় মামলা হলে বিভাগীয় মামলা না হয় যদি কথা বলা হয়েছে যে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে, সত্তা মানে সংগঠন, মানে নিষিদ্ধ সংগঠন, উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। নিষিদ্ধ আইনে, ঠিক আছে। এখন আমরা অনেক সময় না জেনে অনেক কাজ করি। আমি আপনাদের মাধ্যমে যারা অতি উৎসাহিত হয়ে এগুলো প্রচার করছেন, ভাইরাল করছেন, এই ভাইরালের আমি আপনাদেরকে এখান থেকে বলি, আমরা ভাইরাল লিঙ্কগুলো খোঁজার চেষ্টা করছি, আমরা কাজ করছি, ঠিক আছে। আমরা কাজ করছি ভাইরাল কিভাবে হলো, কোন কোন লিঙ্কে কারা কারা জড়িত, এগুলো চিহ্নিত করতেছি এবং এগুলো চিহ্নিত করে আমরা যে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা নিয়েছি, এই লোকগুলো আসলে এই মামলার আসামি হবে, ঠিক আছে। এই মামলা আসামি। থ্যাংক ইউ। শহরের ক্রাইম ফাইটের ছিনতাই সর্বোচ্চ অগ্রাধিকার।
তো আমাদের মহাসড়ক বেস ছিনতাই প্রচুর ছিল। আমি আসার পরে মহাসড়ক বেস ছিনতাই কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। মহাসড়ক বেস এখন ছিনতাই হয় না। এবং আপনারা শুনে খুশি হবেন, আপনার এই যে ভাওয়াল যে ন্যাশনাল ফরেস্ট, এখানে কিন্তু একটা বিশেষ ধরনের অপরাধ হতো। সেটা হচ্ছে কোনো পাথর অথবা লোহার রড মেরে গাড়ি, ছোট গাড়ি থামিয়ে সেগুলো করা হতো। আমরা অনেকগুলো গ্যাং ধরেছি এবং ওখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে ধন্যবাদ, ওনাকে বলাতে উনি একদম পরিষ্কার করে দিয়েছেন। মাঝখানে জঙ্গল ছিল, ওখানে ওরা ওত পেতে থাকতো, ঠিক আছে, এটা জঙ্গল পরিষ্কার করে দিয়েছেন। এবং এই বর্ষাকালকে টার্গেট করে বা এই অপরাধকে টার্গেট করে আমি ওখানে একটা ক্যাম্প করার একটা চেষ্টা করছি। ওখানে কাজ হচ্ছে, এটা একটা বসবাসের উপযোগী একটা শেড তৈরি হবে। ওইটা হলে আমরা ওখানে একটা গাড়ি সহ একটা ক্যাম্প করে দেব, তাহলে ওই এলাকাটায় যে অপরাধ, সে অপরাধটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আর যেটা বলেছেন সেটা হচ্ছে সিটি পেজ নাকি, গাজীপুর সিটি পেজ। আমাদের দৃষ্টিগোচর হয়েছে গাজীপুর সিটি পেজ সহ এরকম আরও 2-3টা পেজ আছে যারা মূলত একটু ভিন্ন ধর্মী প্রচারণা করে। এবং এটা আমার কাছে মনে হয় যে এরা হলো অনেকটা গাজীপুরের পক্ষে না, বিপক্ষে যে নানা কথাবার্তা বলে এবং অনেকটা আমার ধারণা যে ফ্যাসিস্ট অনুসারী বলে আমার কাছে প্রতীয়মান হয়। আমরা এটা নিয়ে কাজ করছি। এর আগেও 2জনকে ধরা হয়েছিল, আমার কলিগ বলল, আমার জানা ছিল না, 2জনকে ধরা হয়েছিল। তো আমরা এটা নজরে রাখছি, ঠিক আছে। আমরা দেখি আসলে হয় কি, প্রথম কথা হচ্ছে যে কারো এই কথা বলার রাইট, তার উপরে আমরা আসলে খড়গ করতে চাই না, ঠিক আছে। এই কারণে এটা একটা গণতান্ত্রিক সরকার, প্রত্যেকের এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ঠিক আছে। কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা লিমিট থাকাও দরকার, ঠিক আছে। একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন বা এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা পেজ সমানে লেখে, তাহলে তাদের সাথে মনে হয় এটা খোঁজখবর নেওয়াটাই ভালো। আমরা সেটা করবো ইনশাল্লাহ, লাগবো। মিথ্যা তথ্য ছড়ালে এবং আমরা যেটা বললাম যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা করলে সেগুলো সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অপরাধ। আমরা